মাসুদ আর সাক্ষী এবছর কলেজের ফাইনাল ইয়ার, কিন্তু তারা ফার্স্ট ইয়ার থেকে একে অপরকে খুব ভালোবাসে। আজ কলেজের শেষ দিন, আজকের পর থেকে তোমার সাথে কলেজে আর দেখা হবে না। মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। কলেজের দিন শেষ হয়েছে তো কি হয়েছে? আমি মাকে বলে তাড়াতাড়ি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। তোমায় খুব তাড়াতাড়ি আমি বিয়ে করব। তোমার বাড়িতেও তুমি কথা বলো। আমার বাড়িতে কোনো সমস্যা নেই, কিন্তু তোমার মা আমায় মেনে নিবে তো? সেসব নিয়ে তোমায় ভাবতে হবে না, আমি মায়ের সাথে এসব বিষয়ে কথা বলবো। তুমি এখন বাড়িতে যাও। এরপর তারা দুজনই তাদের নিজেদের বাড়িতে চলে যায়। মা, তোমার সাথে আমার কথা ছিল। কি কথা বাবা, বল। আসলে মা, আমার ক্লাসের একটা মেয়েকে আমি খুব পছন্দ করি। ওর নাম হচ্ছে সাক্ষী। ও অনেক ভালো মেয়ে। আমি ওকে বিয়ে করতে চাই। এই যে ওর ছবি। একই রে, এ মেয়ে তো দেখছি খুবই কালো। না না, আমি এই মেয়ের সাথে তোর বিয়ে দিব না। মা, তুমি এখনো কালো ফর্সা নিয়ে পড়ে আছো? ওর মনটা অনেক সুন্দর। ও অনেক ভালো একটা মেয়ে। মা, আমি যদি বিয়ে করি তবে সাক্ষীকেই বিয়ে করব। এই বলে মাসুদ রাগ করে সেখান থেকে চলে যায়। আর কিছুদিন পর মাসুদ তার মায়ের অনিচ্ছা থাকা সত্ত্বেও সাক্ষীকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। আমি সাক্ষীকে বিয়ে করে নিয়ে এসেছি মা। ও খুব ভালো মেয়ে। আর মা, তুমি যদি ওকে মেনে না নাও তাহলে ওকে নিয়ে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। থাক বাবা, তোকে আর কোথাও যেতে হবে না। আমি ওকে মেনে নিলাম। এই যে মেয়ে, শোনো, এ বাড়িতে থাকতে গেলে তোমায় কিছু শর্ত মানতে হবে। শুধুমাত্র আমার ছেলের মুখের দিকে তাকিয়ে তোমায় আমি মেনে নিয়েছি, নয়তো তোমার মতো কালো মেয়েকে কি কেউ মেনে নেয়? তোমার থেকে তো আমার বাড়ির কাজের মেয়ে অনেক সুন্দরী। মা, তুমি এসব কি বলছো? আর সাক্ষী তোমার কোনো শর্তই মানবে না। তুমি চুপ করো মা, আমি আপনার সব শর্তেই রাজি আছি। আপনার শর্ত কি বলুন মা? শোনো, তুমি যে এত কালো তা যেন আমার পাড়া প্রতিবেশী কেউ না জানতে পারে। এই জন্য তোমায় সবসময় মেকআপ করে থাকতে হবে, আর প্রয়োজন ছাড়া একদম বাইরে বের হওয়া যাবে না। মা, আমি আপনার শর্তে রাজি আছি। আপনি যা বলবেন আমি তাই করব মা। তোমাদের যা ইচ্ছে হয় তাই করো। আর মা, তুমি একদিন ঠিকই সাক্ষীকে বুঝতে পারবে। সেদিন ওর কালো রং নিয়ে তোমার কোনো অসুবিধাই থাকবে না। এরপর পরের দিন সাক্ষী অনেক ভারী মেকআপ করে, হাত পায়েও মেকআপ করে ফর্সা হয়ে সে বাইরে আসে। এই তো তোমায় অনেক সুন্দর দেখাচ্ছে। এখন থেকে রোজ এভাবে মেকআপ করে বাইরে আসবে। কেউ যেন তোমার এই কালো চেহারা বুঝতে না পায়, বুঝলে? আর যেদিন এই কালো চেহারা সবাই বুঝতে পারবে, সেই দিনে কিন্তু তোমার এই বাড়িতে শেষ দিন হবে, বলে রাখলাম। আচ্ছা, ঠিক আছে মা। কই গো মাসুদের মা, কেমন আছো? শুনলাম তোমার ছেলে নাকি বিয়ে করেছে। তা কোথায় তোমার ছেলের বৌমা? একটু দেখি। এই তো, এইটাই আমার বৌমা সাক্ষী। বাহ, তোমার বৌমা তো ভারী সুন্দর। তোমার ছেলের সাথে ভালোই মানিয়েছে। সেই তো বৌমা, তোমার কাকিমার জন্য চা নিয়ে আসো তো। এরপর সাক্ষী চা বানিয়ে নিয়ে এসে রোহিণীকে দেয়। রোহিণী সাক্ষীর অনেক প্রশংসা করে আর চা খেয়ে সেখান থেকে চলে যায়। দেখেছো বৌমা, তোমার কত প্রশংসা করলো। আজ যদি রোহিণী তোমার কালো চেহারা দেখতো তবে আমার মান সম্মান সব শেষ হয়ে যেত। এখন থেকে এভাবে সেজে থাকবে, বুঝলে? এরপর থেকে সাক্ষী এভাবেই প্রতিদিন ভারী মেকআপ করে সেজে গুজে থাকতো। আর একদিন এত ভারী ভারী মেকআপ করতে করতে মুখটা জ্বালা করছে, হাত পা মুখ বড্ড জ্বালা করছে। আজ আর মেকআপ করব না,
আজ আমি ঘর থেকে বের হব না। আমি ঘর থেকে না বের হলে তো আর কেউ আমাকে দেখতে পাবে না। সেদিন সাক্ষী মেকআপ না করায় ঘরেতেই বসেছিল, আর এদিকে কমলা হাঁটতে গিয়ে হঠাৎ মেঝেতে পড়ে যায়। কে কোথায় আছো? বাঁচাও! এ কি, মা এমন চিৎকার করে উঠলো কেন? মায়ের কি কিছু হয়েছে? দেখি তো বাহিরে গিয়ে। এ কি, মা তো পড়ে গেছে, রক্তও পড়ছে। এখন আমি কি করব? হ্যাঁ, কাউকে ডেকে আনি, কিন্তু আমার তো মেকআপ করা নেই। যাকগে, এসব নিয়ে ভাবার সময় নেই। এরপর সাক্ষী আশেপাশে থেকে কিছু প্রতিবেশীকে ডেকে আনে, আর তাদের সাহায্যে কমলাকে হাসপাতালে নিয়ে যায়। এমনকি সে নিজের রক্ত তার শাশুড়িকে দান করে। এরপর বেশ কিছুক্ষণ পর কমলার জ্ঞান ফিরে আসে। এ কি বৌমা, তুমি মেকআপ ছাড়া এখানে এসেছো? না জানি আমার কত প্রতিবেশী তোমায় এমন অবস্থায় দেখে নিয়েছে। তোমায় কতবার বলেছি মেকআপ ছাড়া বের হবে না, তুমি কি করলে? হ্যাঁ, তুমি আর আমাদের বাড়িতে থাকতে পারবে না, আজই তোমার শেষ দিন। আরে দিদি, তুমি কাকে কি বলছো? আর যদি ও তোমার হাসপাতালে নিয়ে না আসতো তবে তুমি বাঁচতে না, বুঝলে? শুধু কি তাই, ও তোমায় নিজের রক্ত দান করেছে, আর তুমি তার কালো চেহারা নিয়ে পড়ে আছো। তুমি তোমার বৌমা শুধু বাহ্যিক সৌন্দর্যটাই দেখলে, তার মনে সৌন্দর্যটা দেখলে না। গায়ের রং তো আল্লাহর সৃষ্টি, তুমি আল্লাহর সৃষ্টিকে অমর্যাদা করেছো। তুমি একদম ঠিক করো নাই। এসব শুনে কমলার চোখে পানি চলে আসে। সে তার ভুল বুঝতে পারে। বৌমা, আমায় ক্ষমা করে দাও, আজ থেকে তুমি আর মেকআপ করবে না, তোমার কালো চেহারাতেই আমি খুশি। এ শুনে সাক্ষী অনেক খুশি হয়। তারপর থেকে সাক্ষী, মাছুদ ও তার মা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। শেরপুর গ্রামে কদম আর বকুল নামে দুই ভাই বাস করত। কদম আর বকুল দুজনই ছিল কাঠুরে, কিন্তু কদম ছিল খুবই অলস আর বকুল ছিল খুবই পরিশ্রমী, আর এ কারণে দুই ভাইয়ের মধ্যে অনেক তফাৎ ছিল। উফ, এত তাড়াতাড়ি কেন যে সকাল হয়! মনে হলো এই মাত্রই ঘুমাইলাম, অমনি সকাল হয়ে গেল। তবে সকাল হোক আর যাই হোক, আমি আর একটু ঘুমাই, তারপর কাজে যাব। এসব বলে কদম আবার ঘুমিয়ে পড়ে। এদিকে বকুল সকাল সকাল ঘুম থেকে ওঠে। ও মা, কত বেলা হয়েছে, আজ আমার এত দেরিতে ঘুম ভাঙলো কেন? আজ আমার কাজে যেতে নিশ্চয়ই দেরি হয়ে যাবে। কিন্তু দাদার কি এখনো ঘুম ভেঙেছে? আর উঠলেই বা কি করবে দাদা? দাদা তো এমনি দেরি করেই ওঠে। যাকগে, আমি এখন আমার ঘরের কাজগুলো শেষ করি, তারপর তো আবার কাজে যেতে হবে। এরপর বকুল ঘরের কাজগুলো করতে থাকে, আর ঘরের সব কাজ করে বকুল কাঠ কাটার জন্য জঙ্গলের দিকে যেতে থাকে। এদিকে কদমেরও ঘুম ভেঙে যায়। যাক, একটু ঘুমিয়ে ভালো লাগছে। যাই দেখি ভাই কিছু রান্না করছে কিনা। রান্না করা থাকলে একটু খেয়ে নিয়ে কাঠ কাটতে যাব। ভাই নিশ্চয়ই কাঠ কাটতে চলে গেছে। ও তো আবার একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। আমি আসলে বুঝি না, সারাদিন ভাই এত খাটাখাটি করেও কিভাবে এত তাড়াতাড়ি ঘুম থেকে জেগে ওঠে, আবার নিজেও কাজে যায়। যাক, এত ভেবে কাজ নেই, বেশ ক্ষুধা লেগেছে। এরপর কদম রান্নাঘরে যায়, আর রান্নাঘর থেকে খাবার বেড়ে নিয়ে খাবার খেয়ে কাজের উদ্দেশ্যে রওনা দেয়। কাঠ কাটতে কাটতে বড্ড ক্লান্ত হয়ে গেলাম, গলাটা শুকিয়ে গেল। যাই, নদীতে গিয়ে পানি খেয়ে গলাটা ভিজিয়ে নেই। এ কথা বলে বকুল নদীর ধারে যায়, আর নদীর ধারে কুড়ালটা রেখে নদী থেকে পানি খেতে থাকে। আর পানি খাওয়া শেষ করে বকুল যেই না কুড়ালটা হাতে নিতে ধরেছে, অমনি কুড়ালটা হাত ফসকে নদীতে পড়ে যায়। হায় হায়, আমার কুড়ালটা পানিতে পড়ে গেল। এবার আমি কুড়াল ছাড়া কাঠ কাটবো কি করে? হে আল্লাহ, এ কি হয়ে গেল? এসব বলে বকুল কান্না করতে থাকে, আর বকুলের এমন কান্না শুনে নদী থেকে এক জলপরি ভেসে ওঠে, আর বকুলকে বলে,
বৎস, কি হয়েছে তোর? তুই এভাবে কাঁদছিস কেন? তুই কি কোনো বিপদে পড়েছিস? হ্যাঁ পরি, আমার অনেক বড় বিপদ হয়েছে। আমার কুড়ালটা এই নদীর পানিতে পড়ে গেছে। এখন আমি কুড়াল ছাড়া কাঠ কাটবো কি করে? আর কাঠ না কাটলে আমার সংসার চলবে কি করে? ও, এই কথা বৎস, তবে তুই কোনো চিন্তা করিস না, আমি এক্ষুনি তোর কুড়ালটা নিয়ে আসছি। এ কথা বলে জলপরি পানিতে ডুবে যায়। আর কিছুক্ষণ পর একটা সোনার কোরাল নিয়ে ভেসে ওঠে আর বকুলকে বলে, বাছা, ভালো করে দেখ তো, এটা কি তোর কুড়াল? আমি পানির নিচ থেকে এই কুড়ালটা নিয়ে এসেছি। না না পরি, এটা আমার কুড়াল নয়। এটা তো মনে হচ্ছে সোনার কুড়াল। এটা কিছুতেই আমার কুড়াল হতে পারে না। ও, এটা তোর কুড়াল নয় বৎস, তবে দাঁড়া, আমি তোর কুড়াল নিয়ে আসছি। এ কথা বলে জলপরি আবার পানি নিচে যায় আর একটা রূপার কুড়াল নিয়ে ভেসে ওঠে আর বকুলকে বলে, ওটা তো সোনার কুড়াল ছিল, তাই বলেছিস ওটা তোর কুড়াল নয়। তবে কি এটা তোর কুড়াল বৎস? না না জলপরি, এটাও আমার কুড়াল নয়। এটা তো একটা রূপার কুড়াল, কিন্তু এটা কি করে আমার কুড়াল হতে পারে? ও, তবে বৎস, এটাও তোর কুড়াল নয়। তোর কুড়াল লোহা দিয়ে তৈরি। তবে আমি এক্ষুনি তোর কুড়াল নিয়ে আসছি বৎস। এ কথা বলে জলপরি আবার নদীর পানিতে ডুবে যায় আর একটা লোহার কুড়াল নিয়ে ভেসে ওঠে। আর জলপরীকে লোহার কুড়াল নিয়ে ভেসে উঠতে দেখে বকুল উদ্বেগ স্বরে বলে, এই তো, এটাই তো আমার কুড়াল। হ্যাঁ পরি, এটাই আমার কুড়াল। দিয়ে দাও, দিয়ে দিন আমার কুড়ালটা। নিশ্চয় দেব বৎস, তবে বৎস, সাথে সোনার কুড়াল আর রূপার কুড়ালটাও দিব, কারণ তো সততা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি রে। এরপর জলপরি জাদু করে সোনার কুড়াল আর রূপার কুড়াল নিয়ে আসে আর সোনার, রূপা, লোহার 3টা কুড়াল বকুলকে দেয়। এদিকে কদম কাঠ কাটতে জঙ্গলে আসে আর আড়াল থেকে কদম সমস্ত ঘটনা দেখছিল। এ ঘটনা দেখার পর কদম মনে মনে ভাবছিল, কি সাংঘাতিক ব্যাপার! জলপরি ভাইকে সোনা রূপার কুড়াল দিল, তাহলে তো ভাই অনেক বড় লোক হয়ে যাবে। না, যে করে হোক না কেন, আমাকেও জলপরির কাছ থেকে সোনা রূপার কুড়াল নিতে হবে। এরপর বকুল নদীর পাড় থেকে চলে যায় আর জলপরিও ডুবে যায়। তারপর কদম সেই নদীর ধারে যায় আর ইচ্ছে করেই কদম তার কুড়ালটা পানিতে ফেলাই দেয় আর ঢং করে কাঁদতে শুরু করে। আর কদমের কথা শুনে জলপরি আবারও ভেসে ওঠে। বকুলের মতো একই প্রশ্ন কদমকেও করে আর কদম বানিয়ে বানিয়ে জলপরিকে অনেক মিথ্যে কথা বলে। কি বলবো দুঃখের কথা জলপরি, আমার কুড়ালটা নদীতে পড়ে গেছে। এখন আমার কুড়ালটা কোথায় পাবো? জলপরি, দয়া করে আমার কুড়ালটা খুঁজে এনে দিন। কদমের এসব কথা শুনে জলপরি পানির মধ্যে ডুবে যায় আর একটা লোহার কুড়াল নিয়ে ভেসে ওঠে। বৎস, দেখ তো, এটা কি তোর কুড়াল? না না পরি, এটা আমার কুড়াল নয়। এরপর জলপরি আবার পানির নিচে ডুব দেয় আর তারপর সে একটা রূপার কুড়াল নিয়ে ভেসে ওঠে আর কাঠুরিকে বলে, এবার দেখ তো বৎস, এটাই কি তোর কুড়াল? ধুত তেরি, না না পরি, এটা আমার কুড়াল নয়। এরপর জলপরি আবারও পানিতে ডুব দেয় আর শেষবারের মতো একটা সোনার কুড়াল নিয়ে ভেসে ওঠে। সোনার কুড়াল দেখে তো কদম ভীষণ খুশি হয় আর তৎক্ষণাৎ বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ পরি, এটাই আমার কুড়াল। দয়া করে আমার কুড়াল আমাকে ফিরিয়ে দিন। শয়তান লোভী কাঠুরি, লোভে পড়ে তুই এত অন্ধ হয়ে গেছিস যে নিজে কুড়ালটাও চিনতে পারছিস না। আরে, এটা তো একটা সোনার কুড়াল। এই সোনার কুড়াল দিয়ে তো গাছ কাটা অসম্ভব, আর তুই আমাকে মিথ্যে কথা বলছিস। এসব কথা বলে জলপরি আবারও নদীতে ডুব দেয় আর কদম সেখানে বসে বসে কাঁদতে থাকে। হায় হায় রে, এ কি আমি করলাম! পোড়া কপাল আমার! অতিরিক্ত লোভের কারণে সোনার উপর কুড়ালটাও হারালাম।
সাথে আমার নিজের কুড়ালটাও। লোকে ঠিকই বলে, লোভে পাপ, পাপে বিনাশ। এদিকে কদম যখন তার লোভের কারণে কুড়াল হারিয়ে কাঁদছিল, অন্যদিকে বকুল তার সততার পুরস্কার নিয়ে সুখেই তার দিন কাটাচ্ছিল।